ওই যে রোজার মাসের জন্য যে একটা অফার দিয়েছি দেখছেন না, ওরা তো এক একদিন এক একটা টপিক শেষ করে দেবে। তো আমার মতো করে আমি বলতে 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 চলে যাবো, অনেক ফাস্টলি বলতে চলে যাবো। যেমন যত কথা আপনাদের সাথে বলবো তত কথা বলবো না, তত কথা বলার সময় তো নাই। এক মাসের ভিতরে মনে করেন যে আমি সব কথা বলে যতটুকু সম্ভব ততটুকু কথা বলে দেবো ওখানে। দেখেন ওইটা অফারে যারা যারা রেজিস্ট্রেশন করবে ওরাও কি আমাদের সাথে ক্লাস করবে না ওরা আলাদা? আলাদা আলাদা আপনাদের সাথে ক্লাস করলে তাহলে তো আর হলে ওটা তো সময়ও দিয়ে দিয়েছি, ওটা ওটা দিয়ে দিয়েছি আমি আপনাদের। যেমন হলো হচ্ছে বৃহস্পতি, হচ্ছে শুক্র, আর হলো সোমবার, ওদেরকে দিয়েছি হলো শনিবার, আর কি বার জন্য দিয়েছি মঙ্গলবার মনে হয় এখানে দিয়েছি আর কি। আর মাত্র 1 ঘন্টা। আচ্ছা ভাই ঠিক আছে। তাহলে দেখেন আজকে আমি শুরু করছি যে কার্নোট সাইকেল। তো কার্নোট সাইকেলের যে ম্যাথ গুলো, সেই ম্যাথ গুলো আমি এখন আপনাদের সাথে আলোচনা করব। তাহলে শুরু করি। বলছে একটি কার্নোট ইঞ্জিন 327 ডিগ্রি সেন্টিগ্রেড ও -27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কাজ করছে। ওকে ফাইন লিখে দিলাম T1, এটা হলো ম্যাক্সিমাম। আর এটা যেহেতু নেগেটিভ তাহলে এটা হলো হচ্ছে টি মিনিমাম। আর টি মিনিমাম কোথায়? টি মিনিমামটা হলো T4। যখন এই দেখেন এই কথাগুলো একটু খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন। আমি এই যে এই নাম্বারিং যে করি না, এই নাম্বারিং গুলো করি আমি ডায়াগ্রাম দেখে করি, ঠিক আছে? এই ডায়াগ্রামের দিকে খুব সুন্দরভাবে হচ্ছে লক্ষ্য করবেন। তো এটাও আমি হচ্ছে এই ডায়াগ্রামটা আর কি দেখি। তো দেখেন এখানে টি ম্যাক্সিমাম, দেখেন T1, এখানে কিন্তু T1 ইকুয়াল T2 ইকুয়াল হলো কি ম্যাক্সিমাম, এখানে হলো ম্যাক্সিমাম টেম্পারেচার। আর এখানে এই লাইনটা দেখেন T4 ইকুয়াল T3 ইকুয়াল কি মিনিমাম টেম্পারেচার। এখানে সবচেয়ে কম তাপমাত্রা এখানে, অর্থাৎ T4 যা T3 তা একই কথা। এখন দেখেন আমি এখানে T1 লিখেছি বলে এখানে T4 লিখেছি, এখানে যে T2 লিখতাম এখানে T3 লিখতাম, কারণ কি এই যে এই লাইনের উপরে যে 2 এবং 3 এবং 1 এবং 4, সেজন্য এটার সাথে কম্বিনেশন করার জন্য এটা লিখেছি। এরপর দেখেন এই কথাটাও যদি নাও লেখেন, এটা যদি নাও লেখেন, আমি বোঝানোর জন্য এই কথাটাকে আমি লিখেছি। এরপর আপনি লিখতে পারেন যে টি ম্যাক্সিমাম আর টি মিনিমাম, আপনি এই কথা লিখতে পারেন শুধু এখানে লিখেই। তখন আপনি শুধু এটা এই সূত্রটা কার্নোট সাইকেলের যে দক্ষতা যে সূত্রটা এখানে শুধুমাত্র এফিসিয়েন্সি সমান টি ম্যাক্সিমাম মাইনাস টু মিনিমাম বাই টু ম্যাক্স। তো এখানে যদি আপনি মানগুলো বসিয়ে দেন তাহলে যে মানটা পাবেন এর সাথে আপনি 100 গুণ করে দিলে এর দক্ষতাটা পেয়ে যাবেন। আমরা সূত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, এখানে তার সেই কথাগুলো আমাদের বলা আর দরকার নাই। বলছে যে ইঞ্জিনটিতে এত কিলোজুল তাপ সরবরাহ করা হলো, তাপ সরবরাহ অর্থাৎ কি করলে হিট ইন। এ দেখেন আমরা হিট ইন দিয়ে দিলাম। এখানে আমি Q1 দিছি এজন্য যেহেতু কি আমরা প্রথমটা হলো Q1 ধরি এবং ফাইনালটা Q2 ধরি, সেজন্য আমি 1 এবং 2 ধরেছি। আপনি যদি মনে করেন যে এটা লিখবো না, এটা শুধুমাত্র এই যে এই কথাটি শুধুমাত্র আমি বোঝানোর খাতিরেই এই কথাটা হলো উপস্থাপন করেছি। তো হিট সরবরাহ করতেছে তার জন্য তাহলে কিউ ইন, তাহলে কত এত বলছে এটি কত তাপ ত্যাগ করবে, অর্থাৎ কিউ আউট কত তাপ ত্যাগ করবে। তাহলে আমরা এফিসিয়েন্সি সমান জানি কিউ ইনপুট মাইনাস আউটপুট বাই ইনপুট। এটাকে আমি সামেশন করে লিখতেই পারি যে 1 মাইনাস কিউ আউটপুট বাই কিউ ইনপুট। তাহলে এখানে আউটপুটের ভ্যালুটা আমরা হচ্ছে বসিয়ে সরি ইনপুটটা আমরা জানি, তাহলে ইনপুটটা আমরা বসিয়ে দিলাম আর আউটপুটটা তো আমরা বের করবই। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কিন্তু আউটপুটটা পেয়ে যাব। আশা করি সহজ ম্যাথ এটা। এটা বিস্তারিত কোনো কিছু বলার নাই এবং কোনো কিছু হিন্টসও নাই যে এটা অনেক ডিপলি কোনো কিছু কথা বলবো। তো এই ম্যাথটা গেল আমার জন্য। এই ম্যাথটার জন্য অনেকগুলো কথা বলতে হবে এবং বুঝতে হবে। তাহলে দেখেন এই ম্যাথটা আমরা দেখি। বলছে একটি কার্নোট ইঞ্জিন রিভার্সিবল ইঞ্জিন, কার্নোট ইঞ্জিন মানে রিভার্সিবল ইঞ্জিন, বলছে এত ডিগ্রি সেন্টিগ্রেডের আধার হতে তাপ গ্রহণ করে, এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপ কি করতেছে, তাপ গ্রহণ করতেছে। তাহলে এটা হলো ম্যাক্সিমাম টেম্পারেচার, তাপ গ্রহণ করে এবং এত তাপমাত্রায় উহা ত্যাগ করে। তাহলে T2 মিনিমাম, এত তাপমাত্রা ত্যাগ T2 মিনিমাম টেম্পারেচার। বলছে আরেকটি
একটি ইঞ্জিন বলছে আর একটা ইঞ্জিন নিচে, ওটা একটা ইঞ্জিন হয়ে গেছে, প্রথম ইঞ্জিন হয়ে গেছে, আর একটা ইঞ্জিন, প্রথম ইঞ্জিনে পরিত্যাগ করা তাপ, প্রথম ইঞ্জিন যে তাপ পরিত্যাগ করবে, প্রথম ইঞ্জিনটা যে তাপ পরিত্যাগ করেছে, বলছে প্রথম ইঞ্জিন যে তাপ পরিত্যাগ করে, প্রথম ইঞ্জিন যে তাপ পরিত্যাগ করে, তাপ বলছে প্রথম ইঞ্জিন পরিত্যাগ করা তাপ কি করবে, গ্রহণ করবে। কিরা গ্রহণ করবে? ওই দ্বিতীয় ইঞ্জিনটা গ্রহণ করবে, দ্বিতীয় ইঞ্জিনটা গ্রহণ করবে, এবং এত তাপমাত্রায় তাপ ত্যাগ করে। তো সেটা ধরলাম এত তাপমাত্রায় তাপ ত্যাগ করে, সেটা ধরলাম T3, এখানে টি থ্রি ধরলাম। তো T3 কত আমার, এত ডিগ্রি সেন্টিগ্রেড, 1 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আমি কেলভিনে বের করে দিলাম। তো বলছে ইঞ্জিন দুইটি সমান দক্ষতা, মানে দুটো ইঞ্জিনই, প্রথম ইঞ্জিনের দক্ষতা এবং দ্বিতীয় ইঞ্জিনের দক্ষতাটা সমান, সমান ধরে এই যে সেজন্য যে সমান লিখেছি আমরা, দেখেন ইফিসিয়েন্সি সমান, এই ইফিসিয়েন্সি সমান। বলছে যে ইঞ্জিন দুইটি সমান দক্ষতার জন্য তাপমাত্রা T2 কত, ইঞ্জিন দুটি তাপমাত্রা বলছে যে দক্ষতা সমান হয়, তাহলে T2 তাপমাত্রা কত। দেখেন এবার প্রথম স্টেপটা দেখায়, তারপর দ্বিতীয় স্টেপ দেখালে বুঝতে পারবেন। তাহলে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে আমরা জানি, প্রথম ইঞ্জিনটা ধরলাম হলো 1, গ্রিক এটা 1, তাহলে এটা আমরা জানি কি T1 মাইনাস T2, এটাকে আমরা বুঝাইছি যে T1 মাইনাস T2, প্রথমটা তাপ গ্রহণ ধরছে, এটা কারণ কি, এটা না ধরলে মানে অনেক হজবড় হয়ে যাবে, সেজন্য T1 এবং T2 ধরেছি। এটা যদি আপনি মনে করতেন যে হচ্ছে টি ম্যাক্সিমাম আর হলো টি মিনিমাম লিখতেন, তাতেও হতো। যদি আপনাদের বোঝার সুবিধাটা একটু আমি ডিপলি একটু আলোচনা করি এবং সুন্দরভাবে যাতে আপনার গ্রাফের সাইকেলের ডায়াগ্রামটা দেখে যাতে বুঝতে পারেন, সেজন্য আমি একটু লেখার চেষ্টা করতেছি। দেখেন এই কথাটা আরেকবার লিখে দেবো বোঝার জন্য। বলছে যে প্রথম ইঞ্জিনের পরিত্যাগ করা তাপ, এখন দেখেন প্রথম ইঞ্জিনের T2 তাপ পরিত্যাগ করতেছে, এই T2 তাপ পরিত্যাগ করছে, এখানে কিন্তু উল্লেখ করিয়ে দিয়েছে এত তাপমাত্রা তাপ গ্রহণ করে এবং T2 তাপমাত্রা তাপ ত্যাগ করে। এখন এখানে আপনার তখন নাম্বারিংটা হয়ে যায় চেঞ্জ, ঠিক আছে, তখন হয়তো ভাই এখানে নাম্বারিংটা 1 হয়ে যায়, এটা 2 হয়ে যায়, হ্যাঁ, এটা হলো হচ্ছে 3 হয়ে যায়, আর এটা হলো 4 হয়ে যায়। কিন্তু আসলে এই প্রশ্নের সাথে এই ডায়াগ্রামটার কোনো সামঞ্জস্যতা নাই, ঠিক আছে, এই প্রশ্নের সাথে অর্থাৎ এই প্রশ্নের জন্য আপনার ডায়াগ্রামটা যদি নাও দেন, হ্যাঁ, তাতেও হবে। কারণ কি জন্য, কারণ এখানে সেটা উল্লেখ করে দিয়েছে আপনি, এখানে আপনার প্রশ্ন উল্লেখ করে দিয়েছে যে T2 তাপমাত্রায় তাপ ত্যাগ করতেছে, T2 তাপমাত্রায় তাপ ত্যাগ করতেছে, তাহলে এটা হলো গৃহীত তাপ, আর এটা হলো গৃহীত তাপমাত্রা, আর এটা হলো বর্জিত তাপমাত্রা, বলেই দিয়েছে কিন্তু, কিন্তু বলে দিয়েছে যে এত তাপমাত্রা বর্জিতন করে, ঠিক আছে, এটা বুঝে নিয়েন। আরেকটা ইঞ্জিন, প্রথম ইঞ্জিনে পরিত্যাগ করা তাপ, এখন প্রথম ইঞ্জিন পরিত্যাগ করলো কি, এই T2 পরিত্যাগ করেছে, এই দেখেন T2 পরিত্যাগ করছে, দ্বিতীয় ইঞ্জিন সেটা গ্রহণ করেছে, তাহলে আমরা প্রথমটা কি লিখি, গৃহীত তাপমাত্রা মাইনাস বর্জিত তাপমাত্রা লিখি। তো এরপরে বলছে এত তাপমাত্রায় পরিত্যাগ করছে, এত তাপমাত্রা পরিত্যাগ করতেছে, সেটা ধরে নিলাম যে T3, দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে, দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে। এখন সেজন্য আমি এখানে কয়েকটা লাইন লিখবো, এখন দেখেন, না বুঝতে পারলে বলবেন। এই লিখলাম। তো এরপরে লিখবো আমি, দেখেন একটু লিখে দিই ভাষাটা, তাহলে
দেখেন আমি কথাটা এখানে লিখে দিলাম, এতে বুঝতে সুবিধা হবে যে প্রথম ইঞ্জিন যে তাপমাত্রা সে ত্যাগ করলো, দ্বিতীয় তাপমাত্রা সেটা কি করলো, গ্রহণ করলো, সেটা আমার বের করতে হবে। এই কথাটা দুটো লাইন লিখে দিলাম, এতে আরো বুঝতে সুবিধা হবে। তো তাহলে দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে তাহলে এটা গৃহীত তাপ আর এটা হলো বর্জিত তাপ, T2 বর্জিত তাপ প্রশ্নের মধ্যে বলে দিয়েছে। আর এখানে কি প্রথম ইঞ্জিনে T1 গৃহীত আর T2 হলো বর্জিত। এই প্রথম ইঞ্জিন যেটা বর্জন করে, দ্বিতীয় ইঞ্জিন সেটা হলো গ্রহণ করে, সেটা প্রশ্ন বলে দিয়েছে। তাহলে প্রথম সমীকরণের ক্ষেত্রে আমরা এফিসিয়েন্সির T1 এর মানটা আমরা জানি এবং T2 তো আমরা বের করবই, T1 জানি। সিমিলারলি এখানেও আমি কি করি, T2 টা জানি না, T2 টা জানি না এবং বর্জিত তাপ দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে বর্জিত কত তাপমাত্রা সে বর্জন করে সেটা আমি জানি, সেটা আমরা বসিয়ে দিয়েছি। এবারে বলেছে যে এর দুটি ইঞ্জিনের দক্ষতা সমান হয়, দুটি ইঞ্জিনের দক্ষতা কি করবে, সমান হয়, সেজন্য দক্ষতা আমরা সমান লিখে দিয়েছি এবং এর মানটা এবং এর দুইটার মানটা আমরা বসিয়ে দিয়েছি। এখন শুধুমাত্র T2 টা আননোন আছে, তো T2 টা আমরা এখানে বের করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে অসুবিধা হবে না, কারণ এই দেখেন এটা আর এটা কেটে গেল, এদিকেও মাইনাস আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস কেটে গেল, তো T2 স্কয়ার, তাহলে এটাকে বর্গমূল করে দেন, বর্গমূল করে দিলেই দেখবেন যে এত আসে। এখন যেহেতু ম্যাথড সেই হিসাব অনুযায়ী ক্যালকুলেশনের কথাটা আর বললাম না, তা যতটুকু সম্ভব বলে দিলাম। এরপরও ক্যালকুলেশন যদি বুঝতে অসুবিধা তাহলে আমাকে বলবেন। প্রশ্ন আশা করি বুঝতে পেরেছেন, প্রথম ইঞ্জিন যেটা ত্যাগ করে দ্বিতীয় ইঞ্জিন সেটা গ্রহণ করে, এতটুকুই এই প্রশ্নের ভিতরে প্যাচ আছে। এটা গেল। এরপরে তৃতীয় নম্বর ম্যাথটা হলো, দেখেন তৃতীয় নম্বর ম্যাথটা বলছে যে একটি কার্নোট চক্র একটি কার্নোট চক্র এত কেলভিন এবং এত কেলভিন তাপমাত্রার মাঝে কাজ করে এত কার্য সম্পাদন করে, তাহলে ম্যাক্সিমাম এবং মিনিমাম টেম্পারেচার লিখে দিলাম এবং এত কার্য সম্পাদন করে। কাজ মানে কি, কাজ মানে হলো গৃহীত তাপ মাইনাস বর্জিত তাপ ইকুয়াল হলে এত লিখে দিয়েছি, বোঝানোর জন্য এই কথাটা লিখেছি। এই কথাটা কিন্তু শুধুমাত্র বোঝানোর জন্যই এই কথাটা লিখে দিয়েছি। চক্রটি তাপীয় দক্ষতা কত এবং উক্ত প্রসেসে তাপ প্রয়োগের পরিমাণ, তাপ প্রয়োগ T1, আমরা তাপ প্রয়োগ গৃহীত তাপ। তাহলে আমরা জানি ইফিসিয়েন্সি সমান কি জানি, আমরা ইফিসিয়েন্সি সমান জানি ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। তাহলে সবগুলো ভ্যালুটা বসিয়ে দিলে আমরা কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে গেলাম। এরপর ইফিসিয়েন্সি সমান জানি আমি ম্যাক্সিমাম তাপ মাইনাস মিনিমাম তাপ বাই ম্যাক্সিমাম তাপ। তো এখন ইফিসিয়েন্সিটা আমি জানি, ইফিসিয়েন্সি ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিয়েছি ইফিসিয়েন্সি ভ্যালুটা। তো এখানে আমার হলো হবে একটা পয়েন্ট, এখানে হবে আমার একটা পয়েন্ট দিতে ভুলে গেছিলাম। তো ইফিসিয়েন্সি, যখন ইফিসিয়েন্সির ভ্যালুটা বসাবেন তখন কিন্তু আবার এই পার্সেন্টেজ বসাবেন না, এই ভ্যালুটা বসাবেন, শতকরা বসাবেন না। তো এখানে তাহলে আমি আপনি কি করলেন, এই যে এইটুকু সমান মানেই তো হলো ওয়ার্ক। তো এখানে যদি আরো একটা লাইনটা আমি লিখে দিই, এখানে যদি আর একটা লাইন আমি লিখতে চাই তাতেও কোনো ধরনের আমার সমস্যা হবে না, আরো বুঝতে সুবিধা হবে আশা করি। তাহলে এখানে লিখলাম আমি W আর এখানে লিখে দিলাম আমি Q1। আমরা জানি Q1 মাইনাস Q2 অর্থাৎ গৃহীত তাপ মাইনাস বর্জিত তাপ ইকুয়াল হলো ওয়ার্ক। তো এখন আমরা জি বলেন, ডাইরেক্ট যদি ইটা সমান W বা কিউ ইন লিখে দেই তাহলে তো হবে, এই যে মাঝখানের লাইনটা যে না দেই, হ্যাঁ দিলাম না, এটা আমি দিলে শুধু তো বোঝানোর জন্য ভাই, একটা কথা মনে রাখবেন, আমি বোঝানোর জন্য অনেকগুলো কথা লিখি যে কিভাবে হলো কেন হলো, এই কথাটা জানানোর জন্যই আমি বিভিন্ন স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করি, যাতে পরবর্তীতে আপনি দেখা মাত্রই সহজেই বুঝতে পারেন যে জিনিসটা কোথা থেকে কিভাবে আসলো। এতটুকুই, তো এই নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। তো এটা ডাব্লুটা আমার ছোট হাতের হয়ে গেছে, বড় হাতের হবে। তো ডাব্লু মানটা বসাই দিলাম, ওয়ার্ক কাজ, আর কিউ আমাদের যেহেতু গৃহীত তাপটা বের করবো, তাহলে গৃহীত তাপ, তাহলে বাদ বাকিটা বের করে ফেলতে পারলাম। ক্যালকুলেশনটা সহজ, একেবারে সহজ, এখানেও তেমন কোনো কথাটা নাই, শুধুমাত্র কথা এখানে একটু ছিল, তাও সেটা লাইনটা আমি পূর্ণাঙ্গ ভাবে লিখে দিয়েছি বোঝানোর জন্য। আর যখন ক্যালভিন লিখবেন তখন এর উপর আর ডিগ্রি দেবেন না, এই একটা কথা বলে দিলাম কথার মাঝখানে। তো
তো এখানে তাহলে এটার ইউনিট যদি কিলোজুল হয় তাহলে এটার ইউনিট কিলোজুল হবে, সেটা তো বুঝিয়ে দিয়েছি, ইউনিটটা বারবার তো একবার তো বলা যায় না, তো এটা বলে দিলাম। তো এখন দেখেন এই অঙ্কটা নিয়ে এম হাসানের প্রবলেম হয়েছিল, তো সে দেখেন একটু মনোযোগ সহকারে দেখবেন যে বুঝে গেছেন। বলছে একটি কার্নোট সাইকেলের সর্বনিম্ন তাপমাত্রা এত, সর্বনিম্ন তাপমাত্রা কোথায়? এই যে এই লাইনে সর্বনিম্ন তাপমাত্রা, সর্বনিম্ন টি মিনিমাম কোথায়? T3 আর T4 মিনিমাম কত? এত। তাহলে লিখে দিলাম এত। তাহলে এখানে চলে আসলো আমার এত ডিগ্রি সেন্টিগ্রেড, এত ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে কিভাবে নিতে হয় আমরা তো বারবারই বলে আসতেছি। পেয়ে গেলাম প্রথমটা। বলছে সর্বনিম্ন চাপ 1 বার। এখন চাপটা সর্বনিম্ন কোথায়? দেখেন এখানে এটা উপরে আছে, এটা উপরে আছে, এটা উপরে আছে, সবচেয়ে নিচে আছে কোথায়? T3। এখানে তাপমাত্রা সর্বনিম্ন, এখানে আপনি টানেন, এখানে দাগটা টানেন, এই T3 দেখেন কোথায় আছে, T3 কোথায় আছে? সবার নিচে আছে, P4, এটা হলো P2, এটা হলো P1। সর্বনিম্ন বলছে, সর্বনিম্ন চাপ এতবার, এটা কোথায়? P3, সেজন্য P3 1 বার দিয়ে দিছি, এটা বুঝে গেলেন। এরপর বলছে যে আইসোথার্মাল কম্প্রেশনের শেষের চাপ এত, আইসোথার্মাল কম্প্রেশনের শেষের চাপ এতবার। দেখেন যে আইসোথার্মাল কম্প্রেশনের শেষে, এখন আইসোথার্মাল কম্প্রেশন কোথায় হচ্ছে? আইসোথার্মাল কম্প্রেশন, এই যে আইসোথার্মাল, এই যে কম্প্রেশন হচ্ছে আইসোথার্মাল, এই যে এটা হলো আইসোথার্মাল। 3 থেকে 4 তাপমাত্রা কনস্ট্যান্ট, তাহলে 3 থেকে 4 হচ্ছে। বলছে কি শেষে, তো শেষ হচ্ছে কোথায়? 4 এ শেষ হচ্ছে, সেই জন্য P4 সমান এতবার। এরপরে বলছে যে আইসেন্ট্রপিক কম্প্রেশনের শেষের চাপ, আইসেন্ট্রপিক, অর্থাৎ আইসেন্ট্রপিক কোনটা? এই যে আইসেন্ট্রপিক এটা, এই যে 4 1, তাহলে এখানে ঘটছে কোথায়? 4 আর 1 এর মধ্যে। বলছে কি শেষের চাপ, শেষ হচ্ছে কোথায়? 1 এ শেষ হচ্ছে, সেই জন্য P1 সমান সমান এতবার। এবার বলছে যে এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি নির্ণয় করো, এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি নির্ণয় করো। এখানে আমার কোনো কিছু যদি তাপমাত্রা যদি আরো দেয়া থাকতো তাহলে আমি এফিসিয়েন্সি সমান একবারে লিখে দিতে পারতাম, কিন্তু এখানে আমার এখন এই সূত্র, এখন এফিসিয়েন্সি সমান আমরা জানি কি যে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম বাই ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম মানে কি? T1 ম্যাক্সিমাম, আর এখানে T3। এখন এটা যদি আমার আরো বুঝতে অসুবিধা হয়, এখানে আমি 1 এবং 3 দিয়েছি। হ্যাঁ বলেন, সমস্যা নেই, বলেন। আমার কথা ক্লিয়ার আসতেছে না, বেঁধে যাচ্ছে। ভাই পানি খান। না এমন কথা, মানে এমন কিছু কথা আছে যেগুলো বলতে নাই, বুঝছেন? কারণ ও তো আপনার ফ্রেন্ড না, বুঝেন নাই? ও আপনার ফ্রেন্ড না, হলে একটা কথা থাকে, বুঝছেন? আরেকবার একটু বুঝাই দেন। সরি, P1 টা বুঝিনি। P1 10.5 বার এটা মানে আপনার কথাটা ক্লিয়ার শুনতে পারছেন না, মানে সবগুলো কথা তো সুন্দরভাবে বললাম, মানে কোন কথাটা স্পেসিফিক ভাবে বলেন যে ভাই এই লাইনটা আমি বুঝি নাই, মানে উনি বলতে কি P1 টা একটু বুঝাই দেন। P1 ও P1টা, ওকে ধন্যবাদ, সমস্যা নাই, আচ্ছা বলতেছি, এটা বলতেছি। বলছে যে আইসেন্ট্রপিক কম্প্রেশন, আইসেন্ট্রপিক মানে কি? এন্ট্রপি সমান, কোথায় এন্ট্রপি সমান? এই যে এইবারে এন্ট্রপি সমান, এইবার। এরপর বলছে যে আইসেন্ট্রপিক কম্প্রেশন হচ্ছে, তাহলে কম্প্রেশন কোথায়? এই যে আইসেন্ট্রপিক কম্প্রেশন হচ্ছে এখানে। এখন বলছে যে আইসেন্ট্রপিক কম্প্রেশনের শেষের চাপ, শেষের চাপ শেষ হচ্ছে কোথায়? এখানে যে শেষ হয়ে যায় আইসেন্ট্রপিক কম্প্রেশন শেষ, এই P অর্থাৎ 1 এ যে শেষ হয়ে যায়, সেই জন্য এই যে P1 সমান সমান এতবার। বুঝতে পারছে না আজাদ? আজাদ আজাদ হোসেন, ইয়েস অর নো বলবেন, ইয়েস অর নো, নেট প্রবলেম। তো ইয়েস লিখে দেন যে হ্যাঁ ইয়েস ভাই, ইয়েস বুঝেছি ভাই, তাই বলে দেন। তো হ্যাঁ ভাই, ইয়েস লিখতে। ইয়েসটা আমি লিখলাম। ও
তো এরপর দেখেন আমরা ইফিসিয়েন্সি সমান জানি যে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম বাই ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম কোথায়, T1 হলো ম্যাক্সিমাম আর T3 কি মিনিমাম, এটা আমরা জানি। তো দেখেন, তো সেটাই করলাম। এখন দেখলাম যে এই T3 মিনিমাম টেম্পারেচারটা আমি জানি, মিনিমাম টেম্পারেচারটা জানি, কিন্তু এই যে ম্যাক্সিমাম টেম্পারেচার কত এটা আমি জানি না। এখন এটা আমি বের করব, এটা আমি কিভাবে বের করতে পারি, এটা আমি টেম্পারেচার এবং প্রেসারের ভিতরে রিলেশনটা জানি। এই টেম্পারেচার এবং টেম্পারেচার এই রিলেশনটা আমরা কিন্তু দেখে এসেছি হচ্ছে কোয়ালিটেটিভ প্রসেসে, কিন্তু আমরা দেখাই এসেছি অলরেডি এই রিলেশনটা কিভাবে এসেছে। তো এখানে দেখেন আমি যেটা করছি যে T1 বাই T4 এই যে একই লাইনের উপর আছে, এই যে এই লাইনে, সেই জন্য আমি T1 হচ্ছে T4 দিতে পারতাম, এই জায়গায় আমি T2 দিতে, এই জায়গায় আমি T2 লিখতে পারি, কোনো সমস্যা নেই। এখানে আমি যদি মনে করি যে আমি T2 লিখবো, হ্যাঁ তাও লিখতে পারি, কোনো সমস্যা নাই এখানে। কিন্তু এখানে এখন দেখতে হবে যে আমার এই যে প্রেসার দেওয়া আছে, এই প্রেসারটা দেওয়া আছে একটা হচ্ছে P1 পেয়েছি এবং আরেকটা P4 পেয়েছি, তাহলে অবশ্যই আমি এদিকেও T1 এবং T4 দ্বারা হচ্ছে ডিফাইন করব। আমি শেষে লিখে দিতে পারি, আমি শেষে এই কথাটা লিখে দিতে পারি কোথায়, এই কথাটা আমি লিখে দিতে পারি যে এই ক্যালকুলেশন সবকিছু শেষ করার পরে আমি এখানে লিখে দিতে পারি যে T2, এখানে লিখে দিতে পারি T1 equal to T2, তাই তো? এই জায়গায় আমি লিখে দিতে পারি, কিন্তু আমি এখানে লিখতে পারবো না, কারণ এখানে আমি এটা এই অনুযায়ী এই হিসাব অনুযায়ী আমি লিখতে পারবো না। তাহলে P1 এবং P4, তাহলে P1 যদি এখানে P1 হয় তাহলে এখানে T1 হবে, এখানে P4 হয় এখানে P4 হবে। আমি ওটা দেখেছিলাম যে T1 বাই T2 ইকুয়াল P1 বাই P2 গামা মাইনাস 1 বাই গামা, এটা আমি দেখাইছিলাম। এম হাসান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে যদি শুনতে পারেন, আপনার এটা প্রশ্ন ছিল আর কি। এম হাসান, আপনি আমাকে বলবেন যে বুঝতে পারতেছেন কিনা। তাহলে আমি শুনতে পারছি যে আমার প্রশ্ন যেটা ছিল, মানে আপনি যেটা বলছিলেন আমি সেটা আরেকবার বলি। মানে ওখানে তো আপনার দেওয়া ছিল, আপনি যেটা বলছিলেন ওখানে বেশ কয়েকটা দেওয়া ছিল, যেমন T1 বাই T2 ইকুয়াল P1 বাই P2, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে আবার P1 বাই P4 না লিখে যদি আমি ওখানে অন্য কিছু, আমার তো P3 মান আছে, ওই মানটা যদি দিই, বা যদি আমার P1 বাই P4 টাই কেন হলো, মানে আমি এইটা একটু ক্লিয়ার জানতে চাচ্ছি আমি এটা কেন লিখলাম। ও এটার কথা, ঠিক আছে। দেন আপনি এখানে কি দিতে চাচ্ছেন, এখানে দিতে চাচ্ছেন কি P3 দিতে চাচ্ছেন? না না, ওখানে না, মানে যে P1 বাই P4 না লিখে হ্যাঁ, আমি P3 কেন দিব না, P3 দেবেন, এটা একটু আমাকে বলেন। হ্যাঁ, Okay, P3 দিব, P3 দেন, কেন P4 দিব, হ্যাঁ এটাই বলছি। P3 দেন, এখানে এখানে P3 দেন। তাহলে এখানে কি দেবেন আপনি, এখানে P3 T3 দেন, দেন কোনো সমস্যা নাই তো, আপনি দেন, আপনি দিতে তো নিষেধ করেন, এখানে দেন। তাহলে দিছেন কি P1 আর P3 দিয়েছেন। এখন এখানে জিনিসটা দেখেন, এই এখানে P1 এরপরে P2 এরপরে P3, এই যে এর সাথে মাঝখানে যে রিলেশন একটা আছে P2 আছে, এটা দেখছেন, হ্যাঁ, দেখছেন কিনা? খালি রিলেশনটা হবে কি P1 P2 P2 P3 আছে, P3 P4 P4 P1। আমি বোঝাতে পারলাম কিনা হুম, কথা, বুঝতে পারছেন আমি কি বললাম, কেন দিলাম এটা আমি? হ্যাঁ বুঝতে পারছি। মানে আমি কেন এর সাথে একবারে এর সাথে কি লিংক আপ করতে পারবো, ভিতরে 2 আছে। এখানে 2 আছে, না, অর্থাৎ আমি একটা ম্যান, আমি এম হাসান, আমি প্রাইম মিনিস্টারের সাথে দেখা করব। এর সাথে দেখা করার ক্ষেত্রে কি আমি হলো হচ্ছে পিএম এর সাথে দেখা করব, তো সরাসরি যে এম হাসান কি সরাসরি এখানে দেখা করতে পারবে? অনেকগুলো ধাপ কিন্তু তাকে পার হতে হবে, অনেকগুলো ধাপ পার হতে হবে, তো সরাসরি এখানে যেতে পারবে না। এর সাথে এ লিংক আপ করবে, এর সাথে এ লিংক আপ করবে, এর সাথে এ লিংক আপ করবে, এর সাথে সরাসরি এর সাথে কোনো রিলেশন নাই। এই P1 এর সাথে P3 এর কোনো সরাসরি আমি রিলেশন নাই। বলতেছি এটা কি এই সূত্র থেকেই P1 বাই P4, না আপনি আমাকে তখন যে সূত্রটা দেখালেন ওইটা? আমার সমস্যা বারবার এটাই হচ্ছে, আর কিছু না। তখন কি দেখালাম আপনাকে?
তখন যে আপনি আমাকে একটা সূত্র দেখালেন না, ওই যে ইয়েতে দেখলাম যে মেসেঞ্জারে, ওখানে P1 এবং P2 এর সাথে রিলেশন দেখাইছি, তখন আর তো আপনি এখানে আমি P1/P4 টা দেখান নাই। আপনি তাপ ও তাপমাত্রার যে সূত্রটা আমাকে দেখাইছেন, ওখানে তো P1/P4 টা নাই। এই জন্য আমি বলতেছিলাম বারবার। আরে ওখানে ওটা থাকবে কেন? ওখানে ওটা কি ওখানে করে আইডেন্টিফাই করা দরকার আছে? এটা কি সূত্র? এটা কি সূত্র? এটা কি সূত্র? এটা সূত্র। কিন্তু তাই বলে এই নাম্বারিং গুলোকে আপনি সূত্র হিসেবে কাউন্ট করলে তো হবে না ভাই। আপনার রিলেশনটা বুঝতে হবে আগে। প্রথমে রিলেশনটা বুঝতে হবে আপনি। আমি রিলেশনটা কিভাবে তৈরি করছি? এই রিলেশনটা আমি ফিগার থেকে তৈরি করছি, ফিগার দিয়ে তৈরি করছি। আমি রিলেশনটা এখানে যদি আমার টেম্পারেচার P1 এবং P2 থাকতো, পি হচ্ছে T1 T2 থাকতো, আমি এই এবং প্রেসার যদি P1 P2 থাকতো, তখন আমি এখানে T1 T2 দিতাম। এখানে প্রেসার দেওয়া আছে আমার আছে P1 এবং P4 দেওয়া আছে। আমি কি আছে P3 এবং P4 রিলেশন করতে পারবো। আমি তো এই কথাটা বারবার বলতেছি। এটার সাথে এটা রিলেশন করতে পারবো, এটার সাথে এটা রিলেশন করতে পারবো, এটার সাথে এটা করতে পারবো। আমি কখনোই হলো এরকম করতে পারবো না যে P2/P4 দেবো আর আমি P1/P3 দেবো, এরকম কখনোই করতে পারবো না। বা হলো আছে P3 আছে P1 দিতে পারবো, বা হচ্ছে এই আপনি দিতে পারবো না এই এই P4 P2, এই রিলেশন আমি কখন করতে পারবো? এটা কখন সম্ভব? এটা কখনো সম্ভব না। ভাই উনি আসলে গুলাই ফেলতেছে সূত্রতে তো 1 2 দিয়ে, জাস্ট ওটা হলো মানে বোঝানোর জন্য 1 2 দেওয়া হয়েছে, 1 2 দিয়েছি কিন্তু আমি। উনি ওইখানে সাইকেলের 1 2 এটা ধরতেছে, ঠিক না আছে? না, এখানে এই এক জন্য দুই, উনি গুলাই ফেলতেছে, না না, কিন্তু 1 2 ওই ধরবেন 1 2 না। আর এখানের 1 2 তো এক না। এক না, ঠিক আছে, বোঝা গেছে কথা? এটা হলো মেন কথা। এখানে আপনার হচ্ছে ফিগার অনুযায়ী বুঝতে হবে যে কোনটা আমার দিতে হবে এখন। এটা যদি আমি এরকম সাইকেল হতো, অনুযায়ী বুঝতে হবে হ্যাঁ, এখানে, এখানে যদি সাইকেলের এরকম ফিগার হতো, অনুযায়ী। এখানে যদি এরকম হতো, এখানে মনে করেন সে এখানে আমার P2 এর একটা ভ্যালু দেওয়া আছে, তখন আমি হুম। রিলেশন তৈরি করতে পারতাম এরকম যে হচ্ছে T2 T1/T2, T2 বাই আমি T2/T3, T3 দিয়ে তখন আমি লিখতে পারতাম যে P2 বাই P2/P3। P3, তখন আমি লিখতে পারি। কখনোই আমি P1 বাই P3 এরকমটা আমি লিখতে পারি না, ঠিক আছে? আচ্ছা, আমার এটা আমি আমি যে এখন আমি যেটা বলি সেটা হলো, যেমন ওই P1/P4 দিলাম, এটা কি আমি বাম পাশের সাথে সামঞ্জস্য করে দিলাম কিনা? হ্যাঁ ভাই, এই যে এই রিলেশন দেখি তো আপনাকে দিতে হবে। টেম্পারেচারও যাওয়া হবে, প্রেসারেও তাই হবে। এখানে এখানে যদি T1 হয়, এখানে টি আছে এখানে 1 হবে, এখানে যদি 4 হয় এখানে 4 হবে, ঠিক আছে? কিন্তু এখানে 3 হবে আর এখানে 3 হবে, এটা কখনো সম্ভব না। কারণ এখানে হচ্ছে 1 হতে পারে, 2 হতে পারে, 2/3 হতে পারে, 3/4 হতে পারে, 4/1 হতে পারে, বা 1/4 হতে পারে, এরকম হতে পারে। অর্থাৎ এদিকেও যা হয়, এই রিলেশনটা কি, এই T1/T2 হলে P1/P2, এখানে T1/T4 হলে এখানে হবে P1/P4, ঠিক আছে? কিন্তু এখানে ভাই P1 এখানে আর একটা জিনিস করতে পারি, T3/T4, P3/P4, এটা দিয়েও করা যেতে পারে, যেহেতু আমার 3 আর 4 এর মান দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, 3 4 দিয়ে আবার হবে, 3 4 দিয়ে আবার হবে, 3 4 দিয়ে হবে, ঠিক আছে? এখানে 3 4 দিয়ে হবে। এটাকে লিখতে পারি এরকম যে T3, এখানে আবার T3 আর T4 কেন হবে না? এখানে দেখেন, এটা কিন্তু আমার টেম্পারেচার টেম্পারেচার সমান। সমান, এখানে আমার টেম্পারেচার সমান, সেজন্য আমি আবার এই রিলেশনটা লিখতে পারবো না। ওই একই মান, টি এর মান দুইটাই এক, T3 হ্যাঁ, T4, এখানে যেহেতু আমি কার্নট আছে, সাইকেল। কারণ এখানে আমি এই রিলেশনটা লিখতে পারবো না, কারণ T3 এবং T4 সেম টেম্পারেচার, কারণ এটা কার্নট সাইকেল। এম হাসান, দেখেন বুঝতে পারছেন কিনা কথাটা? অনেক ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আমি আরেকটু বলি, সেটা হ্যাঁ হচ্ছে বলেন, অবশ্যই বলবেন। আপনার এই যে আমি যে উপরে যে মানটা দিলাম, Γ-1/Γ, এটা কি আমার রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস থেকে? এটা হ্যাঁ। প্রমাণ থেকে, প্রমাণ, কারণ এটা হলো পলিটোপিক প্রসেসের, পলিটোপিক সরি রিভার্সিবল অ্যাডিয়াবেটিক টেম্পারেচার প্রসেসের টেম্পারেচার এবং হলো প্রেসারের ভিতরে যে সম্পর্ক, যে রিলেশনটা, সেই রিলেশন থেকে মানে এই সূত্রটা, বুঝছেন? এই দেখেন, সরি, এখান থেকে ঠিক আছে। এই ফাইল থেকে তো না, আমার হলো ওটা হলো প্রসেসের ভিতরে আমি প্রসেসের শিখাইছিলাম, ফাইলে। ওটা প্রসেসে শিখাইছিলাম।
দেখেন এই এখানে যে। আমি দেখাইছিলাম যে হচ্ছে চাপ, আয়তন ও তাপমাত্রার ভিতরে সম্পর্ক। এই দেখেন আমি এই সম্পর্কগুলো, এই দেখেন এখান থেকে রিলেশন গুলো এখান থেকে আসে, কিভাবে আসে এই দেখেন।